আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর গল্প আছে আমাদের একটা ৭১-এর দিনগুলো। তাহলে চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আমার নাম তো তোমরা সবাই জানো, মমতাজ খাতুন। আমি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ভাষা শাখার একজন সিনিয়র শিক্ষিকা। তাহলে আমরা ৭১-এর দিনগুলো পড়ব। জাহানারা ইমাম সম্পর্কে আগে একটু জানি। জাহানারা ইমাম লিখেছেন ৭১-এর দিনগুলো। ওনার জন্ম 1929 সালের ৩রা মে। বিএ পাশ করেন, এমএ পাশ করেন এবং বিএড করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। প্রধান শিক্ষক সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের অধ্যাপনা করছিলেন টিচার্স ট্রেনিং কলেজে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ৭১-এর দিনগুলো, স্মৃতিচারণমূলক গ্রন্থ, ক্যান্সারের সঙ্গে বসবাস, তারপরে প্রভাতের দিনগুলো। পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। আমৃত্যু সংগ্রাম করেছেন রাজাকার আলবদর আল শামসদের বিরুদ্ধে। মৃত্যু 1994-এর 26 জুন। এখানে আমরা জাহানারা ইমামকে দেখতে পাচ্ছি, ওনার দুই ছেলে জামিয়া রুমি এবং সাথে ওনার স্বামী। তাহলে চলো আমরা পরের অংশে যাই। ৭১-এর দিনগুলো পড়ার আগে আমরা শিখন ফলটা শিখি যে ৭১-এর দিনগুলো গল্পটা পড়ার পরে আমরা কি শিখব। ৭১-এর মুক্তিযুদ্ধকালীন দিনগুলোর সঙ্গে আমরা পরিচিত হতে পারবো। মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর নৃশংসতার দৃষ্টান্ত দেখতে পারবো। যুদ্ধকালীন জনজীবনে আতঙ্ক, দুর্ভোগ ও আত্মত্যাগের নমুনা দেখতে পারবো। যুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারবো। শহীদ জননীর বেদনাবোধের পরিচয় জানতে পারবো। দিনপঞ্জি আকারে রচিত স্মৃতিচারণমূলক রচনা সম্পর্কে ধারণা হবে আমাদের। আর রুমির আত্মত্যাগের দৃষ্টান্ত আমরা জানতে পারবো এই গল্পটা পড়ার পরে। আমরা এই গল্পটা পড়ার পরে কী কী শিখব, মানে কী কী সম্পর্কে আমাদের ধারণা হবে, মুক্তিযুদ্ধের সময় মানুষ কীভাবে দিন যাপন করেছে সেগুলো সম্পর্কে ধারণা হবে। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। এরপরে শহীদ জননী জাহানারা ইমামের ছেলে গিয়েছিল যুদ্ধ করতে। জামি হচ্ছে ছোট ছেলে আর রুমি হচ্ছে বড় ছেলে। বড় ছেলে যুদ্ধ করতে গিয়েছিল। তো ছেলে যুদ্ধে গেলে মার মানসিক অবস্থা কীরকম হয় সেটা তো আমরা বুঝতেই পারতেছি, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। রুমি দেশের জন্য কিভাবে আত্মত্যাগ করেছিল সেটা সম্পর্কে জানতে পারবো। তাহলে আমরা পরবর্তী অংশে যাই। আগে আমরা শব্দার্থগুলো দেখি। বলতেছে বিরান অর্থ জনমানবহীন, ফাঁকা, পরিত্যক্ত জায়গা। স্তম্ভিত অর্থ হচ্ছে হতবাক, বিস্মিত। অবরুদ্ধ নিষ্ক্রিয়তা অর্থ হচ্ছে আটক অবস্থায়, কর্মহীনতা। মানে আমরা গল্পের মধ্যে এই শব্দগুলো পাবো। কূটকৌশল অর্থ হচ্ছে চতুরতা বা দুর্বুদ্ধি। বেয়নেট অর্থ হচ্ছে বন্দুকের অগ্রভাগে লাগানো এক প্রকার বিষাক্ত ধারালো ছোরা। চরমপত্র হচ্ছে মৃত্যুর পূর্বে সময় লিখিত উপদেশ। আলটিমেটাম হচ্ছে চূড়ান্ত সময় নির্ধারণ। গজারি কাঠের মতো শক্ত, অভারী কাঠের লাঠি দিয়ে মার দেওয়া। মার্সি পিটিশন হচ্ছে শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন। লহমায় অর্থ হচ্ছে মুহূর্ত। নির্দিষ্ট ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা। জার্মান বংশোদ্ভূত হিটলারের সহযোগী। রাজনীতিতে তিনি প্রতিহিংসা ও মিথ্যার রটনা করেন। এটা হচ্ছে হিটলারের কথা বলছে। হিটলার হচ্ছে জার্মান বংশোদ্ভূত ছিলেন। রাজনীতিতে তিনি প্রতিহিংসা এবং মিথ্যার রটনা ছড়ান। আমরা এই গল্পটা যখন পড়ব তখন আমরা এই গল্পটা পড়তে যেয়ে আর একজন এরকম মিথ্যাবাদী সম্পর্কে আমাদের ধারণা হবে। যেটা আমরা রিডিংয়ের মধ্যে পেয়ে যাব। তোমরা ইতিমধ্যে তোমাদের হয়তো সবারই জানা আছে এই সম্পর্কে। গোয়েবলস হিটলারের সহযোগী ছিল, যিনি মানে তার মিথ্যা এরকম মিথ্যা ছিল যে তার মিথ্যা ভাষণে মনে হতো যে মাটি দুই ভাগ হয়ে যাক, মাটির মধ্যে সবাই ঢুকে যাক, এরকম অবস্থা আর কি। ওই পাকিস্তানি হানাদার বাহিনীরাও বাঙালিদের সাথে যে আচরণগুলো করেছিল সেই মিথ্যা আচরণ, মিথ্যা মানে
কথা বাঙালিদের ওপরে, বুদ্ধিজীবীদের ওপর চাপিয়ে দিয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে এখানে এই কথাগুলো নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা মোটামুটি শব্দার্থের কঠিন কিছু অর্থ জানলাম। এখন দেখো, জাহানারা ইমাম রচিত ৭১-এর দিনগুলো শীর্ষক দিনপঞ্জি আকারে রচিত মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক গ্রন্থ থেকে পাঠ্যভুক্ত অংশটুকু গৃহীত হয়েছে। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধে তার সন্তান রুমিকে হারিয়েছেন। এই রচনায় গভীর বেদনার সঙ্গে আভাসী ইঙ্গিত তিনি তার হৃদয়ে রক্তক্ষরণের কথা ব্যক্ত করেছেন। পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় প্রথমে ঢাকার নগর জীবন বিশৃঙ্খল হয়ে পড়েছিল। শিশু কিশোররা স্কুলে যাবে না, কিন্তু হানাদার বাহিনী জোর করে স্কুল কলেজ খোলা রাখবে, বিখ্যাত ব্যক্তিদের নিয়ে জোর করে রেডিও টিভিতে বিবৃতি প্রদান করাবে, আর হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ তো আছে। এই ছিল সেই সময়, সেই সব দুঃসময়ে ঢাকার অবস্থা। সেই দুর্বিষহ অবস্থার বিশদ বিবরণ পাওয়া যায় এই স্মৃতিচারণে। বিশেষ করে গর্ভজাত সন্তান রুমিকে বাঁচানোর জন্য হানাদার বাহিনীর কাছে ক্ষমা না করে লেখিকা যে আত্মমর্যাদা ও স্বাধিকার চেতনার পরিচয় দেন, তা তুলনারহিত। তার তুলনা বলে শেষ করা যাবে না। এরকম তার ছেলেকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তার ছেলে ধরা পড়ার পরে নিয়ম আছে এরকম যে মার্সি পিটিশন করলে ক্ষমা প্রার্থনা করা হয় অনেক সময়, কিন্তু ছেলের আত্মমর্যাদা বা মর্যাদা হানি হবে, তারা ছেলে ছোট হয়ে যাবে যুদ্ধ করতে, যে বাবা মা যদি ক্ষমা ভিক্ষা করে, এজন্য তারা কি করে, ছেলেকে বিসর্জন দিয়ে দেয়, কিন্তু আত্মমর্যাদাকে তারা বিসর্জন দেয় না। তাহলে আমরা পাঠ পরিচিতিটা দেখলাম। এখানে দেখো, ভিটে মাটি ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল আমাদের প্রায় ৩০ লক্ষ মানুষ। কিভাবে তারা ঘর বাড়ি সব কিছু ফেলে চলে যাচ্ছিল, বুদ্ধিজীবীদের কিভাবে কেটে ফেলে রাখা হয়েছিল, সেই সব দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখো, পানি ভেঙে, মাটি রাস্তা ভেঙে, কারোর কোনো যতটুকু আর কি সাধ্যে কুলিয়েছে ততটুকু নিয়ে সবাই বের হয়ে চলে গিয়েছে। আমাদের এখানে মোট হচ্ছে ৭১-এর দিনগুলোতে ঘটনা আছে হচ্ছে ৮টা কাহিনী আছে, ঠিক আছে, 8টা ডেটের বর্ণনা আছে। প্রথম ডেট বলছে 13ই এপ্রিল মঙ্গলবার 1971 সাল। এই 8টা ডেটের কাহিনী আমি ছবির মাধ্যমে অল্প অল্প করে তোমাদের বোঝাতে চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পারবা। বলতেছে, যুদ্ধকালীন সময়ে দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, ভয়ে মানুষ এক এলাকা ছেড়ে আর এক এলাকায় চলে যাচ্ছে, দেশ ছেড়ে পাশের দেশে চলে যাচ্ছে। অমঙ্গলের এই আশায় লেখিকা বলছে, সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে। তার মানে কি, ভয়াবহতা, নির্মম নিষ্ঠুর আচরণ, গণহত্যার আলামত ছড়িয়ে পড়েছিল দেশের মধ্যে। 13ই এপ্রিল মঙ্গলবার যে বর্ণনাটুকু লেখিকা এখানে দিয়েছে, কেউ যাচ্ছে এলিফ্যান্ট রোড থেকে শান্তিনগর, কেউ শান্তিনগর থেকে এলিফ্যান্ট রোড, কেউ জিঞ্জিরা, ঢাকা জিঞ্জিরা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যাচ্ছে ভয়ে, জানের ভয়ে, যে এই মনে হয় পাক হানাদার বাহিনী আসবে, ধরবে, মেরে ফেলবে। সেটার ঘটনারই বর্ণনা করা হয়েছে 13ই এপ্রিল মঙ্গলবার 1971। তাহলে এখানে সবাই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, সেটা দেখো, এভাবে মনে রাখার চেষ্টা করবা যে 13ই এপ্রিল মঙ্গলবার কি হয়েছিল। এই ছবিটার কথা মনে রাখবা, এই ঘটনাগুলো অল্প করে এখানে আলোচনা করে দিয়েছে, এটা মনে রাখবা, তাহলেই হবে। এরপরে 10 মে সোমবার 1971, এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনার মধ্যে আমি দেখো, বনি, প্রিন্স, অ্যানা, হার্কনেস, পিচফুল। বাগান করা লেখিকার একটা নেশা ছিল। ভয়ানক বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখার জন্যই সে কী করেছিল, বাগানে কাজ করতে গিয়েছিল। তার ছেলে যুদ্ধে, তার মনে কি শান্তি আছে? তার মনে অশান্তি, অনিশ্চয়তা, আতঙ্ক, সেই সব ভয় কাটানোর জন্য সে একটা নিড়ানি নিয়ে বাগানের মধ্যে গেল। বাগানের মধ্যে একটাই পিচ ফুল ছিল, পিচ অর্থ শান্তি, পিচ ফুল ছিল, আর তেমন কোনো ফুল ছিল না। তো 10ই এপ্রিল সোমবার 1971 মনে রাখবা, লেখিকার বাগান করার যে কাহিনীটা, এই বাগান করার কাহিনীটা এই 10ই এপ্রিল সোমবারের মধ্যে তুলে ধরা হয়েছে। এরপরে 10ই মে সোমবার 1971, দ্বিতীয়টা 10ই মে সোমবার 1971। এখানে বাগান করার লেখিকার একটি নেশা, বিক্ষিপ্ত মনকে শান্ত করার গরজেই নেশাটার কথা মনে পড়ছে রুমি তখন যুদ্ধে, মনে আতঙ্ক, অনিশ্চয়তা।
তারপরে হচ্ছে 12ই মে বুধবার 1971, এটা হচ্ছে তৃতীয় ঘটনা। দেশের কিছু স্বাভাবিকভাবে চলছে না, দেশে এখন যুদ্ধ অবস্থা, জানোয়ারদের চলছে নির্মম নিষ্পেষণের স্টিম রোলার। তারা কি করছে, বলছে যে হচ্ছে স্কুল কলেজ সব খোলা, তোমরা স্কুলে যাও। তারা যুদ্ধ করছে, আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আবার বলতেছে স্কুল খোলা। এখন বাচ্চারা যদি স্কুলে যায় তাহলে কি হবে, সরকারকে মেনে নেওয়া হবে। এই জন্য জামি কী করছে, তার বন্ধুদের নিয়ে ঘরে বসে লেখাপড়া করছে, কিন্তু স্কুলে যাচ্ছে না। এখানে একটা এই 12ই মে বুধবার এখানে একটা শব্দ আছে, অবরুদ্ধ নিষ্ক্রিয়তা। এটা হচ্ছে বদ্ধ অবস্থায় কাজকর্মহীনভাবে বসে থাকা। আমি শব্দার্থের মধ্যে এটা দেখিয়েছি তোমাদের, ঠিক আছে? তাহলে 12ই মে এই ঘটনাটা মনে রাখবা। দেশের অবস্থা ছিল তখন অচল, মানুষ যুদ্ধে অংশগ্রহণ করতেছিল, স্কুল কলেজ পাকিস্তানি সরকার খুলে দিচ্ছে, কিন্তু পূর্ব বাংলার মানুষ স্কুল কলেজে যাবে না, কারণ ওরা আমাদের বাঙালিদের ওপর নির্মম ভাবে নির্যাতন চালাচ্ছে, বাঙালিদের মেরে ফেলছে। এইসব ঘটনার কারণে তারা ওই সরকারকে মানবে না, মেনে নেবে না, দেশকে তারা স্বাধীন করবে, এরকম একটা মানসিকতা। এরপরে আমাদের পরের ঘটনা হচ্ছে 17ই মে সোমবার 1971। এখানে আমাদের যারা বুদ্ধিজীবী ছিল, শিল্পীরা ছিল, আমাদের তাদেরকে কি করলো, এই বুদ্ধিজীবীদেরকে তারা ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যেয়ে কূটকৌশল করে তাদের দিয়ে কিছু কাগজে সই স্বাক্ষর নিয়ে নিল। সেটার ঘটনা আছে 17ই মে সোমবার 1971। তোমরা রিডিংটা একটু পড়বা, আমি শুধু তোমাদের এভাবে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে ঘটনাগুলো কিভাবে মনে রাখবা। ছোট ছোট ক্লু দিয়ে আমি তোমাদের ঘটনাগুলো বোঝাতে চেষ্টা করেছি। এরপরে হচ্ছে 25 মে মঙ্গলবার ছিল হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হচ্ছে জন্মজয়ন্তী। বেতারে এখানে একজনের ছবি দেওয়া হয়েছে, দেখো। উনি হচ্ছে নাটক করেন, কেউ নাটক, কেউ কবিতা, কেউ কথিকা, চরমপত্র পড়ছে মুক্তিযোদ্ধাদের উৎসাহ দেওয়ার জন্য। বেতারে ছদ্মনাম সালে আহমেদ, কিন্তু ওনার নাম কি? ওনার নাম কি সালে আহমেদ? আসলে তো ওনার নাম সালে আহমেদ না। ওনার নাম কি তোমরা এই পড়তে যেয়ে এর মধ্যে পেয়ে যাবা, হাসান ইমাম ওনার নাম, ঠিক আছে? উনি হচ্ছে নাটক করেন, উনি ওই তখন ছদ্মনাম ব্যবহার করতেন সালে আহমেদ। তাহলে 25 মে মঙ্গলবার আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী নিয়ে আলোচনা, এবং তখন এখানে চরমপত্র, আলটিমেটাম, কথিকা পড়া, মানে শিল্পীরা কিভাবে মুক্তিযোদ্ধাদের কাজে সহযোগিতা করেছে, তারপর গাজরিয়া মার, এটারও আলোচনা আছে 25শে মের মধ্যে, ঠিক আছে? এরপরে আমাদের পরের অংশ হচ্ছে 5 সেপ্টেম্বর রবিবার 1971। কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা। রুমি ধরা পড়েছে কাদের হাতে? রুমি ধরা পড়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে। রুমির প্রাণ ভিক্ষা চেয়ে বাবা মা কি মাসি পিটিশন করবে না করবে না, কিন্তু শেষে দেখা গেল যে তারা আত্মসমর্পণ করে নাই, নিজেদের আত্মমর্যাদা বিসর্জন দেয় নাই। রুমির বাবা মা ওই পাকিস্তান সরকারের কাছে ছেলের জন্য প্রাণ ভিক্ষা চায়নি। রুমি সামরিক জান্তার বিরুদ্ধে রুমি যুদ্ধ করতে গিয়ে ধরা পড়েছিল। এখানে যে পাশে রুমির ছবি দেওয়া আছে। তাহলে 5 সেপ্টেম্বর রবিবার রুমির ঘটনা। রুমি ধরা পড়েছিল, তার বাবা মা কিভাবে কঠিন সিদ্ধান্ত নেবে সেটা নিয়ে তা কথাবার্তা। এরপরে হচ্ছে 11ই অক্টোবর সোমবার 1971। এখানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পরিবারের কথা আছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান করাচি থেকে পাকিস্তান বিমান বাহিনীতে ছিল, সে ওইখান থেকে বিমান নিয়ে পালিয়ে আসতে যে কিভাবে সে বিমান বিধ্বস্ত হয়ে মারা গিয়েছিল সেটার ঘটনার বর্ণনা, এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কুলখানি নিয়ে এখানে কথা আছে। এখানে মতিউর রহমানের পরিবারের ছবি দেওয়া আছে, দেখো। তারপরে ওই সময় মনিরুজ্জামান, উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক। রথীন্দ্রনাথ রায় গান গেয়েছেন, আব্দুল জব্বার গান গেয়েছেন। শিল্পীরা গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উৎসাহ প্রদান করেছে। সাংস্কৃতিক প্রতিরোধ করেছে যারা, তাদের ছবি এখানে দেওয়া হয়েছে। সাংস্কৃতিক প্রতিরোধ মানে গান, কবিতা, গল্প এসব বলেও মানুষকে উৎসাহ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ বা যুদ্ধে থাকার একটা মানসিকতা তৈরি করে দিয়েছে। তারপরে 16ই ডিসেম্বর বৃহস্পতিবার 1971 পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ। এবং এই 16ই ডিসেম্বরের কাহিনীর মধ্যে জাহানারা ইমামের স্বামী যে মারা গিয়েছিলেন তার কুলখানির কথা আছে। তাহলে মোটামুটি এইভাবে যদি তোমরা মনে রাখতে পারো ছবিগুলো দেখে, যে ছবিতে কি কি দেওয়া আছে এবং কিভাবে আমি সাজিয়েছি, তাহলে আর গল্পটা তো কঠিন কিছু না, মুক্তিযুদ্ধের একটা গল্প, রিডিং পড়লেই গল্পটা তোমরা মনে রাখতে পারবা। তাহলে এখানে দেখো 16ই ডিসেম্বর 1971 আমাদের জাতীয় জীবনের মহত্তম দিন কেন, বুঝিয়ে লেখা একটা প্রশ্ন, ঠিক আছে?
2টা কাজ দিয়েছি 6 জন করে। এখন আর দলীয় কাজ নাই, তোমরা এই কাজটা সবাই করে ফেলো ক্লাসে সবাই। নতুন শব্দ দিয়ে একটি বাক্য গঠন করা। আর একটা হচ্ছে 16 ডিসেম্বর 1971 আমাদের জাতীয় জীবনের মহত্তম দিন কেন, 16 ডিসেম্বরকে আমরা মহত্তম দিন বলছি কেন, এটা একটা কাজ। 2টা কাজ দিলাম, 2টা কাজ কমপ্লিট করবা। এরপরে দেখো প্রশ্ন দিয়েছি কিছু। জাহানারা ইমাম কত সালে জন্মগ্রহণ করেন, তিনি কোথায় কর্মরত ছিলেন, তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম কি, তিনি কি পুরস্কার পেয়েছিলেন, তিনি কি বিষয়ে সংগ্রাম করেছিলেন, তিনি কত সালে মৃত্যুবরণ করেন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরগুলো শিখবা। আর বাড়ির কাজ হচ্ছে লেখিকার মন পাষাণ ভার কেন, লেখিকার মনে কষ্ট কেন, পাষাণ ভার মানে কষ্ট কেন, স্কুল খুললেও জামি স্কুলে যাবে না কেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে তাহলে আর কাদের জন্য সব রসদ জমিয়ে রাখবো। এই যে 3টা প্রশ্ন দিয়েছি, 3টা প্রশ্ন সবাই শিখবা। আর মোটামুটি গল্পটা ভালো করে রিডিং করবা। পাঠ পরিচিতি তো আমি এখানে দিয়েই দিয়েছি, তার সাথে তোমরা আরও কিছু যোগ করে নিয়ে সুন্দর করে পাঠ পরিচিতিটা পড়ে ফেলবা। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।